বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম। জানাবো ইরানকে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি উপসাগরীয় দেশগুলোর। অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো বাড়িতে গায়ে হলুদের প্রস্তুতি, বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল মায়ের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পরবর্তী সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তেল উৎপাদন ব্যাহত হয়েছে। এসব অঞ্চলে রপ্তানি বন্ধ হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম $1 বেশি বেড়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ব্রেন্ট তেলের দাম $1.11 বা 1.4% বেড়ে $82.53 পৌঁছেছে, যা 2025 সালে জানুয়ারি মাসের পর সর্বোচ্চ। একই সঙ্গে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম 79 সেন্ট বা 1.1% বেড়ে $75.37 দাঁড়িয়েছে। ইসরায়েলি ও মার্কিন বাহিনী ইরান জুড়ে লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এই হামলার কারণে ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে ক্ষতি হয়, যা বিশ্বব্যাপী তেল উৎপাদনের 1/3-এরও কম। পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত তেল উৎপাদনকারী ইরাক উৎপাদন কমিয়ে দিয়েছে। মজুদের সীমাবদ্ধতা এবং রপ্তানি রুট বন্ধ থাকায় দৈনিক প্রায় 1.5 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন কমেছে, যা দেশটির উৎপাদনের অর্ধেক। যদি রপ্তানি পুনরায় শুরু না হয় তবে কয়েক দিনের মধ্যে প্রায় 3 মিলিয়ন ব্যারেল উৎপাদন বন্ধ করতে হতে পারে। রয়টার্সকে কর্মকর্তারা এইসব তথ্য জানান। ইরান হরমুজ প্রণালীতেও ট্যাঙ্কারগুলোকে লক্ষ্যবস্তু করেছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্ব তেলের প্রায় 1/5 এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রবাহিত হয়। 5টি জাহাজের হামলার পর চতুর্থ দিনের জন্য প্রণালীটি কার্যত বন্ধ থাকে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজনে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে তেল ট্যাঙ্কারগুলিকে এসকর্ট করতে পারে, যা অপরিশোধিত তেলের দাম বাড়ার উপর কিছুটা নিয়ন্ত্রণ আনতে পারে। তিনি মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন অর্থ কর্পোরেশনকে উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক বাণিজ্যের জন্য রাজনৈতিক ঝুঁকি বীমা এবং আর্থিক গ্যারান্টি প্রদানের নির্দেশ দিয়েছেন। তবে জাহাজ মালিক ও বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, সামরিক এসকর্ট ও বীমা কি বিশ্ববাজারে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে যথেষ্ট হবে? দেশ এবং কোম্পানিগুলো বিকল্প রুট ও সরবরাহ খুঁজছে। ভারত ও ইন্দোনেশিয়ার নতুন জ্বালানি উৎস খুঁজছে। আবার কিছু চীনা শোধনাগার রক্ষণাবেক্ষণের জন্য সাময়িক বন্ধ রয়েছে। সৌদি তেল জায়ান্ট আরামকো হরমুজ প্রণালী এড়িয়ে লোহিত সাগরের মধ্য দিয়ে কিছু রপ্তানি রুট পরিবর্তনের চেষ্টা করছে। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র অপরিশোধিত তেলের মজুদ 5.6 মিলিয়ন ব্যারেল বেড়েছে, যা বিশ্লেষকদের অনুমান ও 2.3 মিলিয়ন ব্যারেলকে অনেক বেশি। সরকারি পরিসংখ্যানে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ইরানকে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি উপসাগরীয় দেশগুলোর। ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে উপসাগরীয় দেশগুলো এখন চরম উত্তেজনার মধ্যে রয়েছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সহ এই অঞ্চলের দেশগুলোর মনে করছে ইরান তাদের সার্বভৌমত্বের চরমসীমা বা রেড লাইন অতিক্রম করেছে। কাতার সরকারের মুখপাত্র মাজেদ আল আনসারি এক সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়েছেন, তাদের আবাসিক এলাকা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্রমাগত আঘাত হানা হচ্ছে, যা আর বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। ইরান মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উপর হামলার প্রতিশোধ নিতে গিয়ে তাদের প্রতিবেশী আরও দেশগুলোর ওপর শত শত মিসাইল ও ড্রোন ছুড়ছে। তেহরানের লক্ষ্য হলো এই অঞ্চলে পর্যটন, বাণিজ্য এবং জ্বালানি খাতে যে নিরাপদ ভাবমূর্তি রয়েছে তা ধূলিসাৎ করে দেওয়া। দুবাইয়ের জেবেল আলী বন্দর এবং বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ গড়ে অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরান ধারণা করছে আরব দেশগুলোর ওপর চাপ বাড়ালে তারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করবে, কিন্তু এই কৌশল উল্টো আরব দেশগুলোর ওয়াশিংটনের আরও কাছাকাছি ঠেলে দিচ্ছে। এখনও পর্যন্ত উপসাগরীয় দেশগুলো তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দেয়নি। তবে পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে তাতে তারা নিজেদের প্রতিরক্ষা নিশ্চিত করতে সরাসরি সামরিক অভিযানে অংশ নেওয়ার কথা গুরুত্বের সাথে বিবেচনা করছে। গাজা এবং লেবাননে ইসরায়েলি অভিযানের কারণে আরব দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক এমনিতেই তলানিতে ঠেকেছে, কিন্তু ইরানের এই বিশ্বাসঘাতকতামূলক হামলা জিসিসি-ভুক্ত 6টি দেশকে এক অভিন্ন অবস্থানে নিয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা
আনোয়ার গার্গাস ইরানকে কাণ্ডজ্ঞান ফিরে পাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এই যুদ্ধ প্রতিবেশীদের সাথে নয়। তিনি সতর্ক করেছেন যে ইরান যদি দায়িত্বশীল আচরণ না করে তবে তাদের ওপর আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এবং সামরিক উত্তেজনার বৃত্ত আরও বড় হবে। বর্তমানে উপসাগরীয় দেশগুলোর নেতৃত্ব তাদের সার্বভৌমত্ব নাগরিকের সুরক্ষায় পাল্টা জবাব দেওয়া সহ সব ধরনের বিকল্প পথ খোলা রেখেছে। বাড়িতে গায়ে হলুদের প্রস্তুতি, বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল মেয়ের মায়ের। বাড়িতে যখন মেয়ের গায়ে হলুদের আয়োজন, আত্মীয় স্বজনের আনাগোনা আর বিয়ের শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত সবাই, ঠিক তখনই নেমে এলো শোকের ছায়া। গোয়ালঘরে লিকেজ বিদ্যুতের সংস্পর্শে প্রাণ হারালেন এক মা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ঘুঘুমারি গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে গরুর দুধ আহরণের জন্য গোয়ালঘরে যান দীপিকা সানা। ধারণা করা হচ্ছে সেখানে থাকা বৈদ্যুতিক লাইনের লিকেজ থেকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করলেও ততক্ষণে সব শেষ। স্থানীয় সমাজকর্মী কৃষ্ণ ব্যানার্জি জানান, ঘুঘুমারি গ্রামের কৃষক দেবাশিস সানার স্ত্রী দীপিকা সানা সকালে গোয়ালঘরে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক শোকের সৃষ্টি করেছে। পারিবারিক সূত্রে জানা যায়, দীপিকা দেবাশিস দম্পতির দ্বিতীয় সন্তান অর্পিতা সানার বিয়ে ঠিক হয়েছিল। বাড়িতে চলছিল বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি। নিজ হাতে ঘরদোর গুছিয়ে মেয়ের নতুন জীবনের স্বপ্নে বিভোর ছিলেন মা দীপিকা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই আনন্দঘন আয়োজন মুহূর্তে পরিণত হয় শোকে। খাজরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু বলেন, অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বলেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তার উপদেষ্টা পরিষদ এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের ধন্যবাদ জানিয়েছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেসবুক পোস্টে মির্জা ফখরুল লেখেন, বিএনপি সরকার গঠন করেছে 2 সপ্তাহ হলো। আমি সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব আছি। একই সঙ্গে অনেকের বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমার উপর আস্থা রাখার জন্য। সরকারের কাজ এবং ঠাকুরগাঁও সফরের কারণে গত কয়েকদিন খুব ব্যস্ত সময় কেটেছে। তিনি লেখেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার ঠাকুরগাঁওবাসী, দেশের আপামর ছাত্র জনতা, বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের, যারা অনলাইন ও অফলাইনে আমাদের জন্য নিরলস পরিশ্রম করেছেন। ধন্যবাদ জানাই আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, সাংবাদিক ভাই বোনদের, নির্বাচন কমিশনকে, সরকারের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের। একটি চমৎকার নির্বাচন সম্পন্ন করা, সুষ্ঠুভাবে সরকার গঠন এবং গত 2 সপ্তাহ দেশ পরিচালনার সহযোগিতা করার জন্য। এলজিআরডি মন্ত্রী লেখেন, আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ইউনূস এবং তার উপদেষ্টাদের, আমাদের সশস্ত্র বাহিনী প্রধানদের, যারা নীতিতে অটল থেকে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন এবং একটি গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর নিশ্চিত করেছেন। সবশেষ তিনি লেখেন, বর্তমান বৈশ্বিক ও ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ভবিষ্যৎ অবশ্যই চ্যালেঞ্জিং। 17 বছরের বিশৃঙ্খল শাসনের পর একদিনে সবকিছু পরিবর্তন সম্ভব নয়। তবে ইনশাআল্লাহ আমরা নির্বাচনের আগে জনগণের কাছে যে অঙ্গীকার করেছি তা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহর রহমত এবং আপনাদের অব্যাহত সমর্থন নিয়ে বাংলাদেশকে একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।